আচ্ছা, আজকে আমাদের এই ক্লাসে তো আরেকটা ক্লাস থাকবে দেখো। তো আজকে আমরা কন্টেন্টটা বলি কি দেখাবো। তো লাস্টের ক্লাসে আমরা মাল্টিভ্যারিয়েবলের জেনারেল কি টাইপ অফ মাল্টিভ্যারিয়েবল দেখছিলাম এবং তারপর শুরু এক্সপ্লেন করছিলাম এবং বায়োস্টেবল মাল্টিভ্যারিয়েবলের কিন্তু কিছুটা দেখছিলাম আমরা যে অপারেন্টটা কিভাবে বানানো হয়। তো সাথে এখন আমাদের পাঁচগুলো আছে সেগুলো দেখবো। আমাদের একটু রিক্যাপ করি বায়োস্টেবল কি ছিল এবং পর ফিচারটা আমাদের মনে রাখা লাগবে। তাই তো এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে বায়োস্টেবল মাল্টিভ্যারিয়েবল। ওকে, এটার আমাদের ট্রান্সফার কাটা কেমন? নেগেটিভ এটা VE এটা VL ট্রান্সফার কাটা এরকম ছিল। L is important. ওকে, তো এইখানে ওকে কিছু বলতে আমাদের ইম্পর্টেন্ট বিষয় ছিল এখানে যে দুইটা থ্রেশহোল্ড এক্সিস্ট করে। একটা এখানে এটা বললাম VTL, এটাকে বললাম VTH। ওকে, এই দুটো থ্রেশহোল্ডের পর আমি যদি এই দিকে যাই এবং এই দিকে যাই তাহলে কিন্তু আউটপুট খুব স্টেবল থাকে। যদি আমি নাও জানি শুধু সিম্পলি বলি VE এর ভোল্টেজটা VTH এর বড়, এবার যদি VTH টা বড় করে ভোল্টেজ অ্যাপ্লাই করি আউটপুটটা অবশ্যই লো হবে। এই আউটপুট থাকবে। এবার একইভাবে যদি আমার ইনপুটের ভোল্টেজটা VTL যদি ছোট হয় তাহলে আউটপুটটা এটা হাইয়েস্ট থাকবে। এই ভ্যালুটা কত? এটা হচ্ছে আমাদের VL প্লাস, এটা হচ্ছে VL মাইনাস। VL প্লাস VL মাইনাস থেকে কানেক্টেড সিম্পলি নেগেটিভ সাইডে। তো এটা যদি 15 হয় এটা যদি মাইনাস 15 এই আর মানে দুটো টিপিক্যালি সেম ভ্যালু হয় কিন্তু পরের ডিফারেন্ট মানে VL বেস অফ এটা থেকে আমরা সাপ্লাই করে দেব। আবার তাহলে আমাদের বায়োস্টেবল মাল্টিভ্যারিয়েবল কাজ করে সিম্পলি কিভাবে যে ইনপুট ভোল্টেজটা যদি VTL থেকে বড় হয় অথবা VL ছোট হলে VTH থেকে বড় হয় মানে এই দুই রিজিয়নে একটা স্টেবল আউটপুট হয়। এই দুটো ছিল বায়োস্টেবল, মানে একটা স্টেবল এটা একটা দুই স্টেবল আউটপুট। আর ইন ভিডিও যেটা হয় সেটা হচ্ছে বেটা স্টেবল, সেটা এগুলো কোনোটি ইনসেন্স হচ্ছে কি স্টেবল না। ওকে, তো আমার কি বায়োস্টেবল যদি মাল্টিভ্যারিয়েবল বুঝে থাকি তো এটাকে আমরা বিল্ডিং ব্লক ইউজ করে বাকি যে সার্কিটটা বানাবো। ওকে, এটাকে আমরা বিল্ডিং ব্লক মানে এই সার্কিটের উপরে কিছু ছোটখাটো মডিফিকেশন করে দেখবো যে বাকি সার্কিটগুলো বানানো হচ্ছে। এইটার অপারেশনটা আমাদের জানা দরকার, এটা মাথায় রাখা দরকার। তো এই রিক্যাপ করলাম যে এই আগের ক্লাসে কোশ্চেন আছে এখানে। ওকে, এখন আমরা দেখব যে বায়োস্টেবল মাল্টিভ্যারিয়েবল আগেটা থেকে কিভাবে বানানো যায়। সার্কিটটা দেখি। R2 এটাও জানলাম, R1 এটা জানলাম। ওকে, ডিফারেন্সটা কি? এখন আমি নতুন যে কম্পোনেন্টগুলো কানেক্ট করব সেটা দেখাই। রেজিস্টার একটা, ক্যাপাসিটর, গ্রাউন্ড, সি আর এটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট কানেকশন। ওকে, ডিফারেন্স কি কোথাও আগে সার্কিট থেকে সেখানে তো সোর্স নাই আর আগে সার্কিটের সোর্স ছিল এবং সোর্স বা ইনপুট ছিল এবং ইনপুট ছিল। আর আমি কি করছিলাম আরসি সার্কিট দিয়ে এটাকে আমরা নেগেটিভ কোডে কানেক্ট করছি। তো বেসিক্যালি কি ছিল আমাদের আগে এখানে তো আসলে ইনপুটটা ছিল, তাই না? তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজটা এটাই কেন ইনপুটের মধ্যে কাজ করছে না? মানে আমাদের উপরে যে বায়োস্টেবলের যে দুটো রেজিস্টর কানেক্ট আছে কিন্তু আগে নিচে একটা ইনপুট ছিল, সেই ইনপুটটা নাই কি হচ্ছে পুরোটা ঘুরে আসছে যে ক্যাপাসিটর ভোল্টেজটা ইনপুটটা পেয়ে দিচ্ছে। তো আমি এখানে একটু অন্যভাবে বলতে পারি এই ভোল্টেজটা এটাকে যদি V মাইনাস বলি এবং এটাকে V প্লাস বলি মানে
এই কোডে যেটা আছে V মাইনাস, তো এই ভোল্টেজটা বেসিক্যালি ইনপুট ফর বায়াস্টোপ সার্কিট, তাই না? মানে ক্যাপাসিটর ভোল্টেজটা বেসিক্যালি আসলে আমাদের বায়াস্টোপ সার্কিটের ইনপুট এভাবে দিতে হতে পারে। ওকে, আর এক্সট্রা করে ইনপুট নাই, এটা ক্লোজ লুপ তৈরি করব। উপরে একটা লুপ আছে, নিচে একটা লুপ আছে। উপরে লুপটা কিন্তু পজিটিভ ফিডব্যাক, নিচে লুপটা নেগেটিভ ফিডব্যাক, তো এইভাবে আর কি ইনস্ট্রামেন্ট। আচ্ছা, তো এটা দরকার নেই, মানে আমি আপাতত এই সার্কিটটা দেখি। এখানে আমরা দুটো জিনিস আমরা বের করতে চাইবো, একটা হচ্ছে যে মানে অ্যাস্টেবল মাল্টিপ্লায়ারটা মানে কি, ফাইনাল আউটপুটটা অবশ্যই একটা পিরিয়ডিক সিগন্যাল হবে, এরকম কিছু একটা হবে, তাই তো? তাই তো, এটা স্কোয়ারটা বের করবে, এটা অ্যাস্টেবল মাল্টিপ্লায়ার উদ্দেশ্য, মানে এখানে হয়তো একটা পিরিয়ডিক সিগন্যাল জেনারেট হবে। এটা কিভাবে জেনারেট হয় সেটা আমরা দেখতে হবে, যে আমাদের স্কোয়ারের জেনারেশন প্রসেস, এই ওয়েভফর্মটা কিভাবে জেনারেট হবে সেটা আমরা প্রসেসটা দেখবো। আর হচ্ছে কি পিরিয়ড কল, মানে যে ওয়েভফর্ম থাকবে তার অবশ্যই একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডকে এক্সিকিউট কত করে কিভাবে ক্যালকুলেট করা হয় সেই প্রসেসটা দেখবো। এটা দুইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা নিয়ে আলোচনা করবো। তো প্রথমে এখানে ওয়েভফর্মটা কিভাবে আসছে তার আগে আমি যারা ইম্পর্টেন্ট ওয়েভফর্ম দরকার সবগুলোকে একটু ভালো করে আঁকি। আমাদের জি আউট দেখবো, এই যে V মাইনাস ভোল্টেজ দেখবো, V মাইনাস ভোল্টেজ এবং V প্লাস ভোল্টেজ দেখবো। ওকে, মাইনাস ওয়ান হচ্ছে কি আমরা এই অপারেটর যে পোর্ট আছে একটা পজিটিভ এবং নেগেটিভ বা ইনভার্টিং নন ইনভার্টিং, এগুলো পোর্টের ভোল্টেজ ট্র্যাক করব, ঠিক আছে? ওকে, বোঝা যাচ্ছে? তো এখন আমরা দেখি, যেহেতু এটা আমাদের উপরের পার্টটা অলরেডি বলে রাখছে, এটা বায়াস্টোপ সার্কিটের একটা পার্ট, তাহলে অবশ্যই আমাদের আউটপুটে যে ধরনের স্টেটিং এক্সিস্ট করবে, হয় হাই ভোল্টেজ থাকবে না লো ভোল্টেজ থাকবে, এটা কিন্তু কিছু স্টপ করবে, এটা তো ফাইনাল মানে গোল। আমরা শুধু ধরে নিই এই অ্যানালাইসিসটা করার জন্য, শুধু ধরে নিই যে আমাদের ভোল্টেজ কোনটা হাই আছে। শুরুতে আমি ধরলাম তোমার একটা মোমেন্টে 0 থেকে হাই পাওয়া আছে, মানে হাই পাওয়া মানে আউটপুট যখন হাই আসছে কিভাবে আসতে পারে এখন দেখি। যখন এটা হাই আসে তখন আমাদের এই ভোল্টেজটা আমাদের উপরে পাতে, মানে V প্লাস এর ভোল্টেজ আমি ট্র্যাক করতে উপরে পাতে কি হচ্ছে হাই যাচ্ছে, হাই। এই ভোল্টেজ কত হবে? এটা হবে আর এটা VL প্লাস না, মানে হাই ভোল্টেজের ভ্যালু কত হয়? এটা হচ্ছে VL প্লাস হয়, আর লো ভোল্টেজের ভ্যালু হয় হচ্ছে কি VL মাইনাস। তো আগে আমরা আউটপুট সাইড ক্লাসটাতে যে এই আউটপুটের ভোল্টেজটা যখন আমরা উপরে ভিডিও করে আসছে, এই V প্লাস এর ভোল্টেজটা সেট আমাদের ভোল্টেজ ডিভাইডেড রুল R1 ডিভাইড বাই R1 প্লাস R2, এটাকে একবারে বেটা ফ্যাক্টর লিখছি আমরা। বেটা ডেফিনিশন হচ্ছে কি, বেটা হচ্ছে R1 ডিভাইড বাই R1 প্লাস R2, এই ফ্যাক্টরটাকে আমরা একবারে বেটা ফ্যাক্টর দিয়ে লিখি। তো হাই ভোল্টেজ যা হাই ভোল্টেজ হলো VL প্লাস, VL প্লাস এর এই ফ্র্যাকশনটাকে আসবে, তাহলে আমাদের এই ভোল্টেজ যা এই ভোল্টেজ থাকবে হচ্ছে কি আমাদের বেটা VL প্লাস। এই ভোল্টেজটা কি থাকবে? এই ভোল্টেজটা এই ভোল্টেজ খেয়াল করে এখন আউটপুটটা যদি হাই হয়, আউটপুট যদি হাই হয় তাহলে কি হবে? এই যে আমাদের রেসিস্টিভ পাতা আছে, রেসিস্টিভ পাতে আছে, আশি পাতে যে ক্যাপাসিটর চার্জের মধ্যে থাকবে না, এই বোঝা যায়? যদি আমাদের আউটপুটটা হাই থাকে, তাহলে হাই ভোল্টেজের ক্ষেত্রে যদি এই ভোল্টেজটা এই পাতে হচ্ছে কি আমাদের ক্যাপাসিটর চার্জের করবে না, আগে অপশন আছে। এছাড়া আমাদের আউটপুট ভোল্টেজ যদি এখানে থাকে, আলটিমেটলি কোনো না কোনো ভাবে পাতে আমাদের কারেন্ট ফ্লো করবে, সেই পাতে কারেন্ট ফ্লো করার কারণে আমাদের ক্যাপাসিটর ভোল্টেজটা আস্তে রাইজ করবে। এটা বুঝছি? ক্যাপাসিটর চার্জ হবে, চার্জের যদি হয় তাহলে আমি ক্যাপাসিটর ভোল্টেজটা ওপর আসে, তাহলে কি হবে? এটা কোন একটা পাতে ভোল্টেজের উৎস ছিল সেটা নিয়ে আস্তে আস্তে রাইজ করতে থাকবে, ভোল্টেজ বাড়তে থাকবে। ওকে, সেরকম তো সেটার ডাইনামিক প্রসেস, ডাইনামিক ইজ ভেরি কনস্ট্যান্ট। তো যখন আউটপুটটা হাই আছে তখন আমাদের এই পাথটা দিয়ে ক্যাপাসিটরটা আস্তে আস্তে ভোল্টেজ রাইজ করবে, বাকি ভোল্টেজগুলো কিন্তু ফিক্স, কিন্তু ক্যাপাসিটর ভোল্টেজ আস্তে আস্তে চেঞ্জ হবে, কারণ হচ্ছে এই কারেন্ট ফ্লো করার কারণে ক্যাপাসিটর ভোল্টেজ বাড়ছে। এরকম ঠিক এটা কেন কারণ হলো
কেন বুঝতে পারছি? চার্জ বাড়ানো। হ্যাঁ। এই আউটপুটে যদি একটা ভোল্টেজ থাকে ভোল্টেজ VL প্লাস, তো এই যে থাকার কারণে আমাদের কারেন্ট ফ্লো করবে একটা নিচের এই পাতে কারেন্ট ফ্লো করবে, উপরে কোনো কারেন্ট যাবে না, উপরে কারেন্ট যাবে না, কারণ অপেন মেমে কোনো কারেন্ট ফ্লো করে না। কারেন্ট ফ্লো করবে এই রেড পাত দিয়ে। তো যদি কারেন্ট ফ্লো করে তাহলে আস্তে আস্তে এই ক্যাপাসিটরটা ভোল্টেজ বিল্ড আপ করবে না, সেটাই আমি বলে দিই ভোল্টেজটা বাড়তে থাকবে। ওকে, বুঝছি? বুঝতে পারছি? বুঝি নাই? আবার এক্সপ্লেন করা করে কি আঁকাবো? বুঝছি ঠিক আছে, তাহলে এটা এখন বাড়বে। ওকে, বুঝলাম। তো এটা এখন তারপর পরবর্তী চেঞ্জটা কি হয়ে যাবে? এই যে ভোল্টেজটা আমি আগে বললাম যে ক্যাপাসিটর ভোল্টেজটা বেসিক্যালি এটা একটা বায়াস সার্কিটের ইনপুট ভোল্টেজের মধ্যে দিয়ে পড়ছে। এই ভোল্টেজটা যদি এই ক্যাপাসিটর ভোল্টেজটা এই মানে উপর সার্কিটটা বায়াস সার্কিটের মতো আগের মতো, তো এটা বায়াস সার্কিটের ইনপুটের যে এই ক্যাপাসিটর ভোল্টেজ গেছে এরকম একটা সিস্টেম তৈরি হচ্ছে না এখানে। তাই যদি হয় তাহলে এখন আমরা আগে ফ্রি অ্যাপ্লাই করতে পারি। আগে কি ছিল, ইনপুট ভোল্টেজটা যদি VTH বড় হয় তাহলে স্টেট চেঞ্জ হয়, মনে আছে? আর VTL থেকে যদি ছোট হয় তাহলে একটা স্টেট চেঞ্জ হয়। আমি এখন দেখতে পাচ্ছি যে আউটপুটটা হাই আছে, তো এই ক্যাপাসিটর ভোল্টেজ এটা বেসিক্যালি ক্যাপাসিটর ভোল্টেজ, এটাকে আমি সিল লিখতে পারি। ক্যাপাসিটর ভোল্টেজ কতক্ষণ বাড়বে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত VTL কে টাচ করতে পারছে। আমাদের VTL টা যেখানে থাকে VTL নিচে আছে, VTL যতক্ষণ টাচ করছে এখানে VTL টাচ করলো, তখন কি করবে? তখন হচ্ছে যে কি বলে ফ্লিপ করবে। হ্যাঁ, কি করবে? ব্যাটারি নেবে, হ্যাঁ ফ্লিপ করবে, নেগেটিভ হয়ে যাবে। সেটা ফ্লিপ করে বললাম না, এটা তিনটা মধ্যে কাজ করছে। এই ভোল্টেজটা এই ক্যাপাসিটর ভোল্টেজটা এটা বায়াসটাও সার্কিটের ইনপুটের মধ্যে কাজ করছে। তো যখন ও VTH কে টাচ করবে তখন কি হবে? লজিক কি বলে? লজিক বলে যে যখন টাচ করবে আউটপুটটা ফ্লিপ করবে, ফ্লিপ করে ও রয়ে যাবে। এই যে কাজ এই যে যখন VTL থেকে টপ করছে তখন আউটপুট রয়ে যাচ্ছে না, এখন তো লাস্ট আউটপুট হাই ছিল তাহলে আউটপুট ফ্লিপ করে হচ্ছে লো হয়ে যাবে। আমি অন্য কালার দেখাই, লো হয়ে গেল। তো যখনই আমাদের আউটপুটটা মানে ইনপুট ভোল্টেজ কাইন্ড অফ যখন VTH কে কাজ করবে তখন আউটপুটটা ফ্লিপ করে নিচে নেমে আসবে। এটা বুঝলাম যে কিভাবে ফ্লিপটা করলো। তোমার রেজিস্টার গুলো আমি কোনো ধরে নিতে যে বুঝতে পারছো ট্রান্সফার নেই, তাহলে তারপর এটা আসলো এই পজিশন আসলো, তাহলে আমাদের আউটপুটটা এখন লো হয়ে গেল। ওকে, তো আউটপুট যখন লো হবে তো এগুলো এগুলো নিচের গুলো সব ট্রানজিশন আসবে। আউটপুট যখন লো হবে তখন আমাদের B+ এর ভোল্টেজটা একইভাবে ট্রানজিট করবে, এটা কমে একটু নিচে আসবে। মানে B+ ভোল্টেজটা আসলে B0 ভোল্টেজ থেকে এক্সেস বড় ভোল্টেজ আসছে না, কারণ এই ভোল্টেজগুলো ডিরেক্টলি এই পথে আসছে। আপনি কিছু নেই, কিন্তু যে ক্যাপাসিটর রেজিস্টিভ পাথ এখানে এসে মানে তৈরি করবে, এটা একটা যা আছে সেটাকে ফলো করবে, এটা লো হবে। ইনস্ট্যান্টানিয়াস হবে না কেন? এটা ইনস্ট্যান্টানিয়াস হবে কারণ ক্যাপাসিটরটা নাই কিছু সিম্পল রেজিস্ট করবে। এটা ইনস্ট্যান্টানিয়াস আমি ডিলে করছি তো, ডিলে ডিলে করতে পারে যে এই পজিশন সবাই ফলো করছে যে এইটাকে করে এটা তো ডিলে নাই, এই লাইন ও আচ্ছা আচ্ছা, এটা বড় সবাই সেম লাইন বড় সেম টাইম গুলো আছে। আচ্ছা, তা এখন দেখি এরপর কি হবে। আমার ক্যাপাসিটর সিস্টেমে কি আছে, আমাদের আউটপুট ভোল্টেজটা নেগেটিভ হয়ে গেছে। আউটপুট ভোল্টেজ নেগেটিভ, আউটপুট ভোল্টেজ নেগেটিভ হয় তাহলে ক্যাপাসিটর অবস্থা কি হবে? হ্যাঁ, তাহলে ক্যাপাসিটর চার্জ কমে থাকবে। হ্যাঁ কমে থাকবে। কিন্তু মানে আগেরবার কারেন্ট ফ্লো করছিল এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করছিল, ক্যাপাসিটর চার্জের পাওয়ার ছিল, এখানে ভোল্টেজ ছিল হাই। এবারে যেটা হচ্ছে V0 টা লো হয়ে গেছে, তাহলে ক্যাপাসিটরের কারেন্ট কোথা থেকে ফ্লো করবে? ক্যাপাসিটর কারেন্ট কোথা থেকে ফ্লো করে ক্যাপাসিটর একসাথে ভোল্টেজটা কমতে থাকবে, তাই না? উল্টা সিচুয়েশন বা কমতে থাকবে। তাহলে কি দাঁড়াবে? যদি তাই হয় তাহলে আমাদের এই ভোল্টেজটা এবার হচ্ছে কমবে। কতক্ষণ কমবে? সেম লজিক, আগেবার VTH তে কাজ করছে, এবার তাহলে কি করা যায়? যদি ভোল্টেজ কমবে কতক্ষণ পর্যন্ত কমবে?
বিটিএল পর্যন্ত কমবে, এই যে বিটিএল পর্যন্ত যখন রিচ করবে, বিটিএল যে রিচ করবে আগে বিটিএল এর থেকে যদি কমে যায় তাহলে হচ্ছে আউটপুট হাই হয়ে যায়। তাহলে সেম এইখানে যখন টাচ করবে বিটিএল কে তাহলে আমাদের আউটপুটটা, এই আউটপুটটা আবার হাই হয়ে যাবে, আউটপুট হাই হয়ে যাবে এবং নিচে টার্মিনাল সেলফে ফলো করবে। এটা ফ্ল্যাটলেস ছিল, তারপর আউটপুটটাকে এক্সেপ্ট ফলো করবে। সেম করে এখন এটা একটা সাইকেল দেখে তারপর দেখো এটা যদি আমি আজকে একটু গিয়ার করে মানে এটা স্যার যেটা ঠিক আছে একটা সাইকেল দেখলাম আমার হাই সাইকেল ছিল, লো সাইকেল ছিল, তার এরপর কি করবে আবার আগের মতো সিচুয়েশন ফিরে আসছে আমরা, এটা আবার হাই হবে, আবার এটা লো হবে, একইভাবে এই পাশে হচ্ছে কি সেম কার্ভ ফলো করবে। এই বুঝতে পারছেন এখন মানে আমি দুইটা সাইকেল ধরে ধরে রেখেছি, তো যা দুটো সাইকেল করবে এই পরের সাইকেলগুলো তো একই একই ফিজিক্যাল প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড থাকবে। এই বুঝতে পারলাম কি ঘটনা ঘটলো তাহলে, বুঝতে পারছি? তাহলে আমি যদি একবার রিক্যাপ করি ঘটনাটা কি আছে। এই ক্যাপাসিটরটা হচ্ছে কি আমাদের এখানে কাইন্ড অফ কন্ট্রোলিং এলিমেন্ট। এই ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ হতে টাইম লাগে, ডিলে হয়। তো যখন আউটপুট ভোল্টেজটা হাই, তো ক্যাপাসিটরটা তখন হচ্ছে চার্জ আপ হতে থাকে, চার্জ আপ হতে যখন ও ভিটিএস কে টাচ করে তখনই হচ্ছে কি আমাদের বাইস্টেবল মেকানিজমে জিনিসটা আউটপুট সুইচ করে নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভ যখন হয়ে যায় তখন ক্যাপাসিটর চার্জের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, ক্যাপাসিটর চার্জের ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে উল্টো দিকে ভোল্টেজ বাড়তে থাকে, মানে ভোল্টেজ কমে, কমতে কমতে যখন ভিটিএস কে টাচ করে সেম ভাবে হচ্ছে বাইস্টেবল মেকানিজমে আবার আউটপুটটা সুইচ করে। এটা বারবার হচ্ছে চলতে থাকে। এই বুঝতেছি এই আসছে কেন কি সমস্যা? এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এটা কিন্তু এক্সামে আসতে পারে এই টাইপের যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর বিল্ড করো উইথ ওপেন, স্পেসিফিকলি ওপেন যেমন বানিয়েছি। তো ওপেন যেটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর কিভাবে কাজ করে সেটা পুরো ফ্রম একে একে এক্সপ্লেন করো, এটা একটা প্রশ্ন থাকতে পারে, বুঝলেন? খুব ভালো বলতো আমি শুরু নিয়ে আলোচনা করি, আমি একটা র্যান্ডম কেস ধরছি। শুরু যেটা হতে পারে মানে যেটা পড়ে আর এটা আমি তখন একটা প্রশ্ন করি। এই যে এখানে আমি করি এই ধরনের শুধুমাত্র যে বায়োলজিক্যাল মাল্টিভাইব্রেটর ছিল, তো আমি শুরুতে যদি ইনপুটে কোনো ভোল্টেজ না দিই, ইনপুটে ভোল্টেজ না দিয়ে আমার ধরুন একটু গ্রাউন্ড করে রাখছি, ওকে গ্রাউন্ড করে রাখছি, গ্রাউন্ড করে রাখা মানে ইনপুট ভোল্টেজ এইখানে আছে, তাহলে আউটপুট কি হবে? এটা যদি প্রশ্ন করে তাহলে কি হয়? আউটপুট কিছু হবেই না, মানে এটা কি ইনফিনিট কেস, তাহলে মানে কি এটা মানে ইউনিভার্সাল মানে কি বলবো এটা আর একটা কোয়ান্টিস্টিক কেসে স্টেবিলাইজেশন ডট করবে কি করবে না কি হবে? যদি সে একটু ডিফারেন্স আছে মানে প্লাস মাইনাস টার্মিনাল তখন এটি কিছু হওয়া শুরু হয়ে যাবে। কি হবে? মানে এক ডিফারেন্স আসলে তো কিছু হওয়া শুরু হয়ে যাবে, হয়তো উপরে থেকে নিচে চলে যাবে। আমি ইনপুটটা ফিক্স জিরো দিয়ে রাখছি, আমি করে নিই, কি হবে? তাহলে তাহলে কিছু হবে না, মানে কি হবে? মানে কি হবে মানে ইউনিভার্স স্টপ হয়ে যাবে, মানে কি হবে? সেট হবে সিগমা সব ব্যাটিং খেলা তখন দুইটা আর তো জিরো থাকবে, হ্যাঁ তাহলে আপনি জিরো তো মানে কোনো উপরে দুটো কাজ হয়, উপরে না নিচে আর জিরো তো কোনো পসিবল স্টেট না। হ্যাঁ মানে ওটাই বলছে স্টেবল না মানে একটু যদি একটু হ্যাঁ মানে ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা জিনিসটা হচ্ছে বলেছি বেটার স্টেপ হচ্ছে মানে এটা কম্পেয়ার করতে পারো এর সাথে যে একটা যে আমি আগে যে ক্লাসে বলছিলাম না এটা তো এটা হিল, হিলের উপর যে একটা বল রাখি, এই স্টেপটা হচ্ছে বেটার স্টেপ। তাহলে কি হয়, বলটা যখন রেখে দিই কি হয়, একটু ইয়ে হলে চলে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে কি মানে ইন প্রিন্সিপাল আমি কিন্তু পারফেক্ট ব্যালেন্স করতে পারি, এটা থাকবে, কিন্তু আসলে কখনো তো মানে এরকম হয় না, ডিজিটাল ওয়ার্ল্ডে ভয়েস থাকে একটু হলেও তো ভ্যারিয়েশন হয়। তো কোনো স্টুডেন্ট একটু সামান্য ভ্যারিয়েশনের কারণে হয় এদিকে মুভ করবে না এদিকে মুভ করবে। তো একইভাবে যদি আমি ইনপুটটা কোনো জিরো রাখি, ও কোনো কোনো দিকে একটা উপরে একটা হয় এই পয়েন্টে চলে আসবে, হয় এই পয়েন্টে চলে আসবে, নাহলে নিচে পয়েন্টে চলে আসবে। যেগুলো একটা পয়েন্টে চলে আসবে অনেক আউটপুট হয়তো হাই হবে আর আউটপুট লো হবে, সেটা আউটপুটটা আসলে ঠিক থাকবে। বুঝতে পারছি? মানে এটা হচ্ছে মেটা স্টেপ হচ্ছে আমি যদি শুরুতে জিরো করে দিয়ে দিই, ওটা র্যান্ডমলি কোনো একটা স্টেপ চুজ করবো। বুঝতে পারছি?
তারপরে আমি যদি এই সার্কিট মানে আমি রান করে রাখি তাহলে যদি আউটপুট হচ্ছে 0 হয় মানে সরি আউটপুট হয় হাই না লো যেটা র্যান্ডম ঠিক আছে মানে ইন্ডাস্ট্রি ব্যাপারে এটা দিয়ে হয়তো আপনার কি বলা যায় এটা যে র্যান্ডমনেস আছে যে তুমি বারবার যদি কারেন্ট করতে থাকি 0 ভোল্টেজ দিই তাহলে এক কথা হাই পাবো একবার লো পাবো মানে একটা র্যান্ডম সিগন্যাল জেনারেট করা possible এটা একটা অন্য একটা ব্যাপার মানে এই যে র্যান্ডম অ্যাক্সেস ফিক্সড হবে তো আমি যেটা বলতে চাচ্ছি একটা ব্যাপার হচ্ছে যেটা ইনিশিয়ালাইজ হয় কি হবে ইনিশিয়ালাইজ হয় কিভাবে র্যান্ডমলি মানে আমি শুধু জিরো একটা র্যান্ডম যদি ভোল্টেজ থাকে 0 ভোল্টেজ থাকে শুধু তো ক্যাপাসিটরের উপর চার্জ থাকে না তাই না ক্যাপাসিটর যদি চার্জটা থাকে তাহলে কি এটা সেটা গ্রাউন্ডে আছে তো ও কি করে র্যান্ডমলি যে কোনো একটা আউটপুট ভোল্টেজ ফিক্সড হয়ে যাবে যদি ফিক্সড হয় তারপর যে আমি আলোচনা করব তখন সেভাবে চলতে থাকে আমি শুধু ধরলাম র্যান্ডমলি হাই ভোল্টেজ ছিল তারপর যেটা দিলাম যে কিভাবে আউটপুট করছে মানে এখানে আমরা স্টাডি করার জন্য এত কোনো ব্যাপার থাকে না মানে আগে আমরা যখন যে লিনিয়ার অসিলেটর দেখছিলাম যে বারখাস্টের ক্রাইটেরিয়া তখন আমরা আসলে স্টাডি করার একটা কিছু আছে তাই না ওখানে আমাদের মানে ফিডব্যাক পাথগুলো করে ইঞ্জিনিয়ারিং করা লাগে যে আমি কিভাবে স্টার্টিংটা করবো এখানে স্টার্টিং ইজি কিছু করা লাগে অটো স্টার্ট হয়ে যায় মানে একটা র্যান্ডম নয়েজ করে কোনো আপনার স্টেটে চলে আসবে যদি হাই স্পিডে থাকি তার মাধ্যমে আমি আলোচনা করে লাগবে হাই স্পিড থেকে কিভাবে জিনিসটা প্রোপাগেট করবে এখনই বানাতে ইচ্ছা করছি হ্যাঁ তো ওটা অফার ছিল তো অফার দিয়ে তোমার ট্রাই করে দিতে পারো ঠিক আছে এটা কাজ করবে তোমার এই আরসি কনফিগারেশনটাকে ভ্যারি করে চাইলে হচ্ছে এই ফ্রিকোয়েন্সি পিরিয়ডটা সেটা চেঞ্জ করতে হবে ঠিক আছে মানে যদি কারণ ইচ্ছা ল্যাবটা ওপেন থাকে ল্যাবের কম্পিউটারের মধ্যে এক্সপেরিয়েন্স হলো না ওকে তো ওপেন তোমরা চাইলে এই জিনিসটাকে বানায় ঠিক করতে পারো যেটা আসলে কনসেপ্টে কিছুতে জিনিস নেওয়ার পাই না আচ্ছা তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা মেকানিজমের জন্য বুঝলাম এখানে আমাদের বি প্লাস যেটা আছে বি প্লাসের আউটপুট থেকে ফলো করবে এটা তো বলে নিয়ে এটা আউটপুটে যেরকম এক্সাক্টলি সেম দেখতে হবে ওটা ওই ফর্মুলা আমাদের বোঝা খুব জরুরি এখন আমরা সেকেন্ড কোশ্চেন আসি সেকেন্ড কোশ্চেন থেকে পিরিয়ড এই যে স্কয়ারটা জেনারেট করো তো এইখানে একটা টাইম পিরিয়ড আছে মানে এই রিজনটা একটা T1 যদি বলি এটাকে বললাম T2 the total time টা কি T1 plus T2 ওকে এখন আমরা একটা প্রশ্ন করি সেটা হচ্ছে কি এই যে স্কয়ার জেনারেট হলো এই পার্টিকুলার লেভেলে জেনারেট করলাম এটা ডিউটি সাইকেল কেমন হবে স্যার এটা ইকুয়াল হওয়ার কথা মানে মানে যদি আমি আসছি যদি অ্যাসিমেট্রিক লাগছে কিন্তু আসলে কি এটা অ্যাসিমেট্রিক হবে কি না সিমেট্রিক হবে 0.5 হবে হ্যাঁ রিসিমেট্রিক হবে 0.5 হওয়ার কথা আচ্ছা ঠিক আছে এটা ডিউটি সাইকেল আসলে 0.5 হবে মানে T1 এবং T2 এক্স্যাক্টলি ইকুয়াল যদি আমি আসছি টু এস মানে অ্যাসিমেট্রিক ভাবে যদি আসলে অ্যাসিমেট্রিক না T1 T2 এক্স্যাক্টলি ইকুয়াল হবে কারণ কি কারণ চার্জ এবং ডিসচার্জ এটা একই পাথে ঘটছে এই যে আরসি পাথে চার্জ করছে আর আরসি পাথে ডিসচার্জ করছে এর বুঝতে যে আরসি পাথে চার্জ হচ্ছে আর এই পাথে ডিসচার্জ হচ্ছে সেম পাথে যদি করে তাহলে আসলে স্পিডটা মানে এটা কিরকম স্পিডে উপরে উঠছে এবং কিরকম স্পিডে নিচে আসছে এটা আসলে চেঞ্জ হবে না স্যার আমরা ডায়োড লাগাই দিই দুইটা ক্যাপাসিটর লাগাই দিই হ্যাঁ বুঝলি মানে স্যার ডায়োড দুভাবে লাগাই দিই দুইটা ক্যাপাসিটর লাগাই ডায়োড নেই ডায়োড না লাগানো কি মানে যদি একটা চার্জ দিতে সাথে বাদ ডিফাইন করতে চাই আমি আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে আসলে এটা ফিক্সড হয়ে যাবে মাত্র দেখবো যে যদি ডায়োড না হয় তাহলে অফসেট করবে আর মাত্র পরে মোস্ট সাইকেলস করে দেখবো যে এটা আফটার ডায়োড লাগে অফসেট করবে মানে একটা পথে ফিক্সড হয়ে যাবে ডায়োড মানে কি বেসিক্যালি এটা শর্ট সার্কিট ক্রিয়েট করে হবে তো একটা পথে যদি শর্ট সার্কিট থাকে আচ্ছা ডায়োডের ক্যাপাসিটর সিরিজ যায় একটা উল্টা দিকে থাকবে একটা সোজা দিকে থাকবে দুইটা কি প্যারালাল থাকবে আর কি দুইটা দুটো সেট চিন্তা করে দাও আমরা খুব একটা এটা করবে যে ডায়োড লাগে মানে দুইটা ক্যাপাসিটর সেট আর দুইটাতে সিরিজে ডায়োড থাকবে একটা একদিকে একটা উল্টা দিকে ক্যাপাসিটর ডিফাইন হবে আর কি মানে ও আচ্ছা 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 যে বোকা আসলে আচ্ছা আমি বলছি মানে এটা হলো C1 আরেকটা ক্যাপাসিটর থাকবে এটা C2 একটা ক্যাপাসিটর ডায়োড বেরোবো আর ডায়োড বেরোবো হ্যাঁ ও আচ্ছা মানে এক পাতে একটা ক্যাপাসিটর কাজ করে হ্যাঁ আচ্ছা ইন্টারেস্টিং এটা হতে পারে যদি এরকম নাও হতে পারে জানি না আইডিয়া যদি এরকম কাজ করি তাহলে হচ্ছে কি চার্জের সময় হয়তো একটা পাত কাজ করবে ডিসচার্জের সময় আরেকটা পাত কাজ করবে হইতে পারে মানে একটা ইস্যু আছে যে এখানে আবার তো মানে একটা ঝামেলা আছে আপনি কি না তোমার একটাকে চার্জার করছো তো ওটা তো যখন এটাকে মানে রিভার্স গ্লাস হয়ে যাবে তখন তো আস্তে ধরে বসে থাকবে
ওটাকে আসলে কোনোভাবে ডিসকাস করা লাগবে না, আরো কিছু এক্সট্রা কাজ করা লাগবে, সিম্পল এটা পুরো হবে না। ঠিক আছে, ইন্টারেস্টিং আইডিয়া পড়া তুমি এই করে এটা কি করে আপাতত আমি যেটা আছে এটা হচ্ছে ডিগ্রি স্কেল 0.5 এর ডিগ্রি স্কেল চেঞ্জ করে দেয়, মানে যদি করতে আরো অনেক কাহিনী করা লাগবে। যেটা আমি আউটপুট আসলে সেটা হচ্ছে T1 ডিগ্রি সেম, এই পাথগুলো সেম, আর এই আনসার। আচ্ছা আমি এখানে প্রশ্ন করি যে এই যে ক্যাপাসিটর চার্জ হচ্ছে একটু ডিসচার্জ হচ্ছে, মানে এইটার যে স্পিডটা কত ফাস্ট হবে কত স্লো হবে এটা হচ্ছে কার দ্বারা ডিটারমাইন, স্পিড ডিটারমাইন আরসি আরসি কনস্ট্যান্ট, ঠিক আছে, আরসি হলো টাইম কনস্ট্যান্ট। আরসি টাইম কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমাদের পিরিয়ড ডিটারমাইন। ওকে, তো আমাদের এখানে যদি আমি বলি যে স্পেসিফিকলি বের করা যে পিরিয়ড কত, তারপর হচ্ছে টাইম পিরিয়ড কত, এটা এক্স্যাক্টলি যদি বের করতে বলি তাহলে কি অ্যানালাইসিস করা এই যে ক্যাপাসিটরে যে ওয়েভফর্ম মানে এটা ওয়েভফর্ম দেখছি এটা বুঝতে এটা কোন টাইপ অফ ওয়েভফর্ম, মানে আমি ম্যাথমেটিক্যালি যদি বলি সাইনোসয়েডাল, লিনিয়ার, কোয়াড্রেটিক নাকি এক্সপোনেনশিয়াল, স্যার এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। এটা আমরা যখন রেকটিফায়ার নিয়ে পড়ছিলাম মনে আছে আমাদের এই ওয়েভফর্মের ক্যালকুলেশন করছিলাম, রেকটিফায়ার ইনপুট ফ্যাক্টর ক্যালকুলেট করার সময়, তো এই কারণে একইভাবে এগুলোর স্পেসিফিক যে এক্সপোনেনশিয়াল ওয়েভফর্ম আছে সেগুলো থেকে আসলে দেখে থেকে বের করা যায় যে এখান থেকে ইনপুট আসতে কত টাইম লাগবে। তো এটা তোমাদের ডিরেকশন আসছে, এটা বই আছে, কিন্তু আমাদের ডিরেকশন দরকার নেই, আমি ডিরেকশন দেখাবো না। এটা করা যায় অবশ্যই যে সিম্পলি এই যে ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জের যে ওয়েভফর্মগুলো আছে, এক্সপোনেনশিয়াল ওয়েভফর্মগুলো আছে, ওইখান থেকে ক্যালকুলেট করে বের করা যায় যে এখানে T1 টা কত হবে, T2 কত হবে, ঠিক আছে। তো ফাইনালি যে পড়লে যেটা দাঁড়ায় আমি অ্যানসারটা বলি, তোমাদের বই আছে, তো আমার এখন টিটা লাগবে, টি হচ্ছে যে T1 প্লাস T2 এর সমান, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলাটা 2RC ln 1 plus beta 1 minus beta, এরপর একটা ফর্মুলা আছে সেটা বই তোমরা আছে, ঠিক আছে। মানে ফাইনাল যে টাইম পিরিয়ডটা, এই যে ওয়েভফর্মের টাইম পিরিয়ডটার ফর্মুলা হচ্ছে এরকম। ওকে, তো এখানে যে RC-টা আছে, এই RC-টাকে যদি আমি ভ্যারি করি, ভ্যারি করলে আমাদের টিটা চেঞ্জ হবে, মানে আমি এই রেজিস্টার এখানে যদি ফিক্স রেজিস্টার না বসে পোটেনশিওমিটার বসাই, এটা যদি আমরা পোটেনশিওমিটার বসে পোটেনশিওমিটারে যদি নবটা ঘোরাঘুরি করি তাহলে কি হবে, পোটেনশিওমিটার তাহলে স্যার আমার আরসি চেঞ্জ হবে, আজকে কি হবে, টাইম পিরিয়ড চেঞ্জ হবে। তার মানে এই যে ওয়েভফর্মটা স্কুইজ হবে অথবা এক্সপ্যান্ড করবে কিছু একটা, এখন ওয়েভফর্মের টাইম পিরিয়ড চেঞ্জ হবে, মানে এটা বলা যায় এটা মানে একটা খুবই মানে মিনিমালিস্টিক একটা ফাংশন জেনারেটর বানাচ্ছি আমরা, যে এই নবটা ঘোরায় ঘোরায় এই পাশে আমি স্কোয়ার জেনারেটর স্কোয়ার ওয়েভ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে। তো ফাংশন জেনারেটর আসলে লাগে, তো ওটা তো একটা ফ্রিকোয়েন্সি নব ছিল, ফ্রিকোয়েন্সি নবটা ঘুরে ঘুরে আমরা একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারতাম, তাই না। তো এটা কাইন্ড অফ বেসিসের ফাংশন জেনারেটরের মধ্যে কাজ করবে। হ্যাঁ, T1 ডিগ্রি সমান, ঠিক আছে, T1 ডিগ্রি সমান, মানে এই পার্টিকুলার যে সাইডটা বানাচ্ছে এটা যদি T1 ডিগ্রি সমান, মানে এখানে যদি এটা অসমান করা বা অ্যাসিমেট্রিক করা কোনো উপায় নেই, মানে অন্য কিছু করে হয়তো করা লাগবে, মানে এই সাইডটা চেঞ্জ না লাগবে, তো পার্টিকুলারলি এই সাইডের জন্য T1 ডিগ্রি সমান, ঠিক আছে। ওকে, এখন প্রশ্ন আছে কেন? না আচ্ছা তাহলে আমরা পরেরটাতে আসি, তারপর মনোস্টেবল মাল্টিপ্যারামিটার যেটা আছে। আচ্ছা, তো আগের সার্কিটটা একটু বড়, মানে কম্পারেটিভলি মানে কমপ্লেক্সিটি কম ছিল, মানে আমি ধাপে ধাপে বানাচ্ছি, তাই তো। শুধু মাল্টিপ্যারামিটারের শুধু যদি বাইস্টেবল মাল্টিপ্যারামিটার দেখছিলাম তো ওটাতে মাত্র দুটো রেজিস্টার ছিল, তারপরে এখন কিন্তু আমরা আরসি কানেক্ট করছি, এরপরটা থেকে আরো কিছু এক্সট্রা রেজিস্টার কানেক্ট করবো, ঠিক আছে। মানে সার্কিটটা আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়ছে। তো আমি আগে কি মানে বেসিক যে জিনিসটা আমরা দেখছি এতক্ষণ পড়ে গেল সেটা আমি আগে আচ্ছা এটুকু আমরা অলরেডি দেখছি, সেখানে আনলাম R1 R2 প্লাস C1 আনলাম, এটা থেকে R3 আনলাম। ওকে, এগুলো আমরা অলরেডি দেখছি, একটু আগে যেটা পড়লাম অ্যাস্টেবল মাল্টিপ্যারামিটার, এই সার্কিট তো কি এটা একটু আগে আমরা দেখলাম। তো এখন যেটা হবে এটার উপরে আরো কমপ্লেক্সিটি অ্যাড করলে জিনিসটা আসলে মনোস্টেবল মাল্টিপ্যারামিটার হিসেবে বানানো যায়।
এটা যেটা করে সেটা হচ্ছে কি এইখানে একটা হচ্ছে ডায়াগ্রাম করে, এইখানে হচ্ছে কি আরেকটা ডায়াগ্রাম করে, ঠিক আছে। আচ্ছা এই সাইডটা দেখি, মানে এই হোয়াইট কালার যেটা আছে সেটা কিন্তু দিয়ে আমরা দেখছি আগে সাইড থেকে আমি এক্সট্রা কি অ্যাড করলাম সেটা শুধু আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি যে এখানে ডায়াগ্রাম করতে আরো টেক্সট ডায়াগ্রাম করতে। তো আর এখানে আগের মতো যে কোনো ইনপুট নাই, কিন্তু একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে সেটা দিয়ে নাম দেওয়া হলো ট্রিগার। ঠিক আছে, তো মনোস্টেবলের অপারেশন যদি মনে থাকে এভাবে কাজ করে যে টিপিক্যালি এটা ফিক্সড স্টেটে থাকে, এটা স্টেবল স্টেটে থাকে। যখনই আমি ট্রিগার অ্যাপ্লাই করি তখন মোমেন্টারি একটা হচ্ছে কি মেটা স্টেবল স্টেটে যায়, সেটা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম থাকার পর আউট হয়ে আসে। ঠিক আছে, মনোস্টেবলের যে ডেফিনেশন ছিল। ওকে, এখানে আমরা দেখি যে কি করা লাগবে, মানে অপারেশন আমরা দেখবো যে এই বিট ট্রিগারতে অ্যাপ্লাই করলে কিভাবে এই আউটপুটের আউটপুট থেকে আসে আমাদের আউটপুটে এই মনোস্টেবল মেথডটা আসে। ওকে, আচ্ছা তার আগে একটু বলে দিই স্যার, এটা কত মিনিট এটা এক্সপ্লেন করতে গেলে আসলে অনেক কিছু মানে অনেক ফাইন ডিটেইলস আছে এখানে, সব কিছু বুঝতে গেলে আসলে অনেক সময় লাগবে। আমি শুধু মাত্র যেগুলো ইম্পর্টেন্ট মানে এসএস সিস্টেম নিয়ে শুধু আলোচনা করবো। দেখেন স্পেসিফিক্যালি মনোস্টেবল মেথডটা কিভাবে আসছে শুধু দেখানোর বিষয়টা। এটার নাম কি, এটা হচ্ছে আমাদের প্রি ট্রিগার দিলাম, এই ট্রিগার অ্যাপ্লাই করবো। এই পাশে হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আউটপুটটা, আর হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ থেকে সবগুলো দেখা লাগবে না। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে আর ভোল্টেজ ট্র্যাক করা ট্রাই করবো। একটা ভি আউট, একটা ভি থিটা যেটা ইনপুট, আর ভি প্লাস সিস্টেমে ভি প্লাস ভি মাইনাস, এটা থেকে এই ভোল্টেজ দিলাম, এটা হচ্ছে ভি প্লাস, এটা হচ্ছে ভি মাইনাস। ওকে, তো এটা যেটা ঘটে সেটা হচ্ছে কি আমাদের ট্রিগারটা টিপিক্যালি হাই থাকে, ট্রিগারটা টিপিক্যালি হাই থাকে। আইডিয়াটা হচ্ছে কি আমার মোমেন্টাম এটাকে একটু লো করে ফেলবো, মানে বাটন প্রেস করা হবে। ওকে, বাটন প্রেস করে মোমেন্টালি লো করবো, আবার দেখি ছেড়ে দেবো। ঠিক আছে, তো এটা করলে যেটা হবে আউটপুটের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এটাও টিপিক্যালি হাই থাকে। যখনই আমি এবারটা পাস দিচ্ছি আর কি, এটা নেগেটিভ পাস ট্রিগার দিচ্ছি, তখনই হচ্ছে কি জিনিসটা লো হয়ে যাবে এবং সেটাকে ফিক্সড স্টেটে ধরে রেখে আবার আগে আউটপুট ফিরে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের VL প্লাস আর এটা হচ্ছে VL মাইনাস। এটা হচ্ছে আইডিয়াটা। ওকে, যে পাঁচটা ইনপুট দিলে আমরা হচ্ছে ভোল্টেজটা মোমেন্টারি নিচে নেমে যাবে, নিচে নেমে গিয়ে আবার হচ্ছে একটা ফিক্সড টাইম পর্যন্ত হোল্ড ধরে রাখবে। এই টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই টাইমটা টি, এগুলো টি। এই টাইমটা ডিটারমাইন হয় এখানে যে ক্যাপাসিটর রেজিস্টর এগুলো হবে যাবে দিয়ে এটা পরে দেখাবো। তো একটা ফিক্সড টাইম হচ্ছে কি ও লো রাখে তারপর আবার ফিরে যায়। তো এখানে স্টেবল স্টেট কোডটা আর আনস্টেবল স্টেট কোডটা, এখানে VL প্লাস আর VL মাইনাস, এর মধ্যে স্টেবল কোডটা VL প্লাস স্টেবল আর VL মাইনাস এটা হচ্ছে বেটা স্টেবল। এটা কিছুক্ষণের জন্য থাকে কিন্তু এটা স্টেবল হয় না, আবার ফিরে আসে। ট্রিগার দিলেই ঘটনা ঘটে, ট্রিগার দিয়ে না দিলে তার সমস্যা ফ্ল্যাট থাকে। আচ্ছা, আর এখানে এই যে ঘটনা ঘটে V প্লাস, এখানে কি হয় দেখি
এই বিপ্লবের ক্ষেত্রে এই বিপ্লবটা এখানে আছে, তো বিপ্লবের ক্ষেত্রে এটা হচ্ছে হাই থাকে, বিপ্লবের ক্ষেত্রে হাই থাকে, এটা হচ্ছে আমাদের ডেল্টা রিয়েল লসের সমান থাকে। তো যখনই আমরা ট্রিগার দিই, ট্রিগার দিলে যেটা ঘটে, ট্রিগার দিলে এই যে যখনই আমি একটা নেগেটিভ ট্রিগার দিচ্ছি তখন কি হয়, এই ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস চলে আসে, ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস চলে আসলে এই যে ভোল্টেজটা এই ট্রিগার ভোল্টেজ ডিরেক্টলি ওদের বিপ্লব চলে আসে, ঠিক আছে, যেটা দাঁড়ায় ট্রিগার দিলে এই বিপ্লবটা নাম করে মোমেন্টাল নিচে নেবে, এটা সাইডে তারপর নিচে নেবে, এটা সাইডে, এটা ট্রিগারের সময় এই ট্রিগার যখন দিচ্ছে, এই ট্রিগারটা যখন হচ্ছে তখন ভি প্লাসটা মোমেন্টের নিচে নেমে যায়। এটা কারণ কি, এটা কারণ হচ্ছে কি আমাদের এটা উপর ডায়োডের নাম দিলাম D1 দিই, এটা হচ্ছে D2 দিই, D1 টা হচ্ছে ফরওয়ার্ড বাস হয়ে যায়, ফরওয়ার্ড বাস, D1 টা ফরওয়ার্ড বাস হয়ে যাওয়ার কারণে মোমেন্টের ভি প্লাসটা ডাউনওয়ার্ড চলে যাচ্ছে। আর এই পাশে কি হচ্ছে দেখি, আমাদের এই পাশে যে ভি মাইনাস, এই ভি মাইনাস হচ্ছে আমাদের ক্যাপাসিটরের একপাশে ভোল্টেজ, ভি মাইনাস হচ্ছে ক্যাপাসিটরের একপাশে ভোল্টেজ। তো যতক্ষণ ধরে আমাদের ভোল্টেজটা হাই ছিল, তো হাইটা কি হবে, ভোল্টেজ যে হাই থাকে এই ভোল্টেজটা এখানে এসে ক্যাপাসিটরের মাঝে এসে এই ক্যাপাসিটরকে চার্জ করবে নাকি ডায়োডে যাবে, এটা বলতো ভোল্টেজ তো লো হয়ে গেছে না? না না, ভোল্টেজ লো হয় না, আমি যখন হাই আছে, আমি এই জন্য বলছি যখন হাই আছে, তখন যখন হাই আছে তখন কিন্তু ক্যাপাসিটরের একপাশে ভোল্টেজ কিন্তু খুবই কম থাকে, কারণ ক্যাপাসিটরের সাথে যে ডায়োড আছে, ডায়োডটা একটা শর্ট সার্কিটের মতো না, এই পাশটা হচ্ছে শর্ট সার্কিটের মতো আছে। তো যখন হাই আছে তাহলে কিন্তু ক্যাপাসিটরের একপাশে ভোল্টেজ খুবই লো থাকবে, মানে বেসিক্যালি ডায়োডের একপাশে যা ভোল্টেজ এই ডি এর সমান হবে, ডি লিখলাম, খুবই লো থাকে। কিন্তু যখন ট্রিগার দিচ্ছি, যে ট্রিগার যখন হইলো দেখলাম ট্রিগার হলে আমি বলছি ডিসপ্লে কাজ করতে ট্রিগার হলে এই ভোল্টেজ লো মানে নিচে নেমে যায়, আউটপুটটা হচ্ছে কি তখন লো হয়ে যাবে। তো তখন কি হবে, ক্যাপাসিটরটা কি হবে, এখন এই পাশে যে ভোল্টেজটা এটা যদি লো হয়, ক্যাপাসিটরের জন্য এখন একটা ভিন্ন পাথওয়ে রয়েছে, এই দিক থেকে হচ্ছে কানেক্ট করতে পারবে না, এই সময় ডায়োডটা হচ্ছে কি আমাদের রিভার্স হয়ে চলে যাবে। আমি একবারে লিখি D1 টা পাওয়ার হয়ে গেছিল, আর এখন D2 টা এটা রিভার্স আসে, D2 টা যে রিভার্স আসে ক্যাপাসিটরটা উল্টো দিক থেকে চাপ মানে চার্জ হয়, উল্টো দিক থেকে চার্জের মানে ক্যাপাসিটরের ভোল্টেজটা কমতে থাকে, এটা এরকম কমতে নাম থাকে। কতক্ষণ কমবে আমার যদি মনে থাকে, আমাদের হচ্ছে কি VTL VTS এই তারগুলো ছিল, এটা হচ্ছে ততক্ষণ কমবে যতক্ষণ VTL এর সমান হচ্ছে। যখনই দেখো VTL এর সমান হচ্ছে তখনই হচ্ছে আমাদের মানে এই পাশে ভোল্টেজ কমে আছে, এটা কমে আছে। যখনই VTL এর সমান হচ্ছে তখন আর কি দিকটা আবার সুইচ করে আমাদের আলটিমেটলি আউটপুটটা আবার হাই চলে আসবে। এখানে যখন আসবে তখন হচ্ছে আবার সুইচ করি, এটা থেকে আমাদের VT সমান হয়ে যাবে, আউটপুটটা সুইচ করবে, আর এটা হচ্ছে আমাদের V প্লাস টাও, এটা সুইচ করে আবার এখানে ফিরে আসবে। আর এই ভোল্টেজটা হচ্ছে আমাদের এটা VL মাইনাস। আচ্ছা, অনেক কিছু আছে, এটা আসলে অনেক ডিটেইলস দেখছি, সব হয়তো বা মাথা ভালো করে ঢুকবে না, অত ডিটেইলস আসলে বোঝার দরকার নেই। আমি ইম্পর্টেন্ট যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই ট্রিগার দিলে আমাদের আউটপুট ভোল্টেজটা লো হয়, লো হলে যখন হয় তখন ক্যাপাসিটরটা একটা ক্যাপাসিটর কাইন্ড স্টার্ট হয়ে যায়, ক্যাপাসিটরটা চার্জ হওয়া শুরু করে, উল্টো দিকে চার্জ হওয়া শুরু করে। ক্যাপাসিটর একটা টাইমারের মতো, যে আমাদের টি টাইম পর্যন্ত জিনিসকে ধরে রাখতে হবে। ক্যাপাসিটর টাইমারের মতো কি করে, ধীরে ধীরে রিচার্জ করে, যখনই থ্রেশহোল্ডটা ক্রস করে তখন হচ্ছে আবার হচ্ছে মানে আমাদের উপরে যে বাস্তব মাল্টিমিটারটা আছে সুইচ করে আবার আগের মতো ফিরে আসবে, ক্যাপাসিটরটা তখন আবার আগের মতো ফিরে আসবে। অনেক রিচার্জ আছে, সব কিছু আসলে বললাম না, আমি শুধু স্পেসিফিক যে ইস্যুটা জানা দরকার ট্রাই বললাম যে এই টাইম পিরিয়ডটা তাহলে আসলে যেমন হচ্ছে কার দ্বারা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের এই টাইমটা দ্বারা, এই ক্যাপাসিটর হচ্ছে আমাদের টাইম টি। ক্যাপাসিটর আমাদের ক্যাপাসিটর এই যে এইটুকু রিজন মানে ডিসটেন্স অফ চার্জ কিন্তু যেটুকু টাইম লাগছে সেইটুকু টাইমটা আসলে আমাদের আলটিমেটলি মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের টাইম পিরিয়ডটা যেমন হচ্ছে। ওকে, তো এখানে অনেক কিছু আছে, আমি বললাম এটা এত ডিটেলস দরকার নেই, যতটুকু বুঝার আগে ভাবতে হবে আমাদের সার্কিটটা জানা দরকার, ওই ফর্মগুলো যেগুলো আছে এটা জানা দরকার, এবং পিরিয়ডটা আমি পিরিয়ডটা তো এই টাইমটা হচ্ছে যেমন হচ্ছে কি আমাদের আরসিটা, এই যে আরসি
C1 আর R3 দ্বারা এর মান হচ্ছে এক্স্যাক্টলি যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমি দেখি ফর্মুলাটা হচ্ছে কি এটাও একইভাবে ক্যালকুলেট করা যায় আমরা ক্যালকুলেশনে গেলাম না তো এই যে টাইমটা এটা হচ্ছে এটা মান হচ্ছে আমাদের এই পার্টিকুলার ফর্মুলাটা তো এই C1 এবং R3 এটা খুব ইম্পর্টেন্ট এই পাঁচটা দিকে যেরকম হচ্ছে এই চার্জিং ঘটনা ঘটছে সেই জন্য তাহলে আমাদের যে টাইম পিরিয়ড গুলো জন্য যে একটা মানে মেটাস্টোলসিসে থাকবে সেটা আছে এই RC মানে এই RC মানে C1 এবং R3 এটা রেট জানা যাবে ওকে তো আমি ফর্মুলা লিখে দিলাম ফর্মুলা ডেরিভেশন আছে ফর্মুলা ডেরিভেশন দেখালাম না কিন্তু আপাতত ফর্মুলা জানলে হবে ওকে এরকম প্রশ্ন আছে মানে প্রশ্নটা না হবে আবার লিখে হচ্ছে প্রশ্ন আছে এখানে কোনো স্যার হঠাৎ করে যে চার্জ হয়ে গেল এটা কেন হলো? হঠাৎ করে চার্জের মধ্যে থাকে মানে এটা যেটা ঘটছে আমি যখন আমি ফিগারটা অ্যাপ্লাই করছি তখন আউটপুটটা হচ্ছে কি মানে যে এই পাশে দেখায় স্টেপ বাই স্টেপ যদি বলতাম এটাতে অ্যাপ্লাই করলে আমাদের BL প্লাসটা এটা ডাউন হয়ে যায় ডাউন হয়ে যায় BL প্লাসটা যদি যথেষ্ট কমে আসে BL প্লাসটা যদি যথেষ্ট কমে যায় BL প্লাস যদি যথেষ্ট কমে যায় BL মাইনাস থেকে তাহলে কি দাঁড়ায় তাহলে আউটপুটটা কি লো হয়ে যাবে না মানে নর্মাল অপারেটর বৈশিষ্ট্য এটা যে আমাদের BL প্লাস যদি অনেক BL মাইনাস থেকে কম হয় তাহলে আউটপুট লো হয়ে যাবে তাহলে এখানে তাই হয়েছে যে আউটপুট লো হয়ে গেছে আউটপুটটা যদি লো হয় তো আউটপুটটা যদি একটু লো হয়ে যায় তাহলে কি হয় ক্যাপাসিটরের জন্য একটা চার্জিং পাথ ধরুন আবার নেগেটিভ ভোল্টেজ হচ্ছে চার্জ থাকবে তখন ডায়োডটা কাজ করবে না এই ক্যাপাসিটরটা নেগেটিভ ভোল্টেজ অ্যাচিভ করার জন্য চার্জ হয়ে থাকবে ওটা দিকে চার্জ হয়ে থাকবে ঠিক আছে তো এই স্লিপ পাথ হয় ওটা দিকে চার্জ হচ্ছে না হঠাৎ করে চার্জ আপ ডিসচার্জ হবে ওকে মানে ডায়োড শর্ট করে বুঝতে বুঝতে এক্স্যাক্টলি তো যখন আমাদের আউটপুট ভোল্টেজটা হাই হচ্ছে তখন কি হয় এই পাথটা কত হয়ে যাচ্ছে না এই পাথটা কেমন হবে ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস হয়ে গেছে তখন ক্যাপাসিটরটা একটা ডিসচার্জ হওয়ার জন্য একটা শর্ট পাথ পাইছে তো ক্যাপাসিটর কুইকলি ডিসচার্জ করে আবার ধীরে ধীরে কমে ঠিক আছে এটা হচ্ছে ফাইনালি যেটা হয় এটা হচ্ছে আমরা ডায়োড পাথ হচ্ছে ক্যাপাসিটর ডিসচার্জ করে এটা খুবই বুঝতে রেজিস্টার হয়ে যায় রেজিস্টিভ পাথে যদি ডিসচার্জ করতো তাহলে হচ্ছে এটা টাইম লাগতো কিন্তু ইন্ডিয়ান মানে ডায়োড পাথে করতে হলে সাথে সাথে হয়ে যায় টাইম লাগে ওকে আর ঠিক আছে তো এখানে আমাদের মেইন ইম্পর্টেন্ট যে থাকবে সার্কিটটা ড্র করতে পারা লাগবে ওয়েভ ফর্মটা কিভাবে আসবে একটা ওয়েভ ফর্মগুলো জানা লাগবে এবং আমাদের টাইম পিরিয়ডটা কিভাবে ডিটারমাইন এটা হচ্ছে কি এই ফর্মুলা দিয়ে জানা লাগবে ঠিক আছে এটুকু দিতে যথেষ্ট হবে ওকে আচ্ছা আমি অ্যাড্রেস দিচ্ছি ID 121 22 3